রাস্তার আমাদের মনেতে একটা চায়ের দোকান আছে, দোকানে চা খেতে গেছি, এক চাওয়ালা বলছে, এ কৃষ্ণদা কী ব্যাপার, ঘুরছো এদিকে দেখছি, আজকে শুনলাম একটা বেশ ভালো রেজাল্ট এসছে একটা কোম্পানির, ট্রান্সফরমার বানায়, রেজাল্ট ডবল হয়েছে। আমি ভাবছি কী ব্যাপার রে ভাই, কিসের রেজাল্ট এলো? তো আমি এসে দেখছি, কারণ সেভাবে তো বড় কোম্পানির রেজাল্ট বলতে গেলে আগে টিসিএসের রেজাল্টটা আসে। তো টিসিএসের রেজাল্ট অ্যাবাউট 12 এপ্রিলের দিকে আছে। তো আমি জানি এখন হঠাৎ করে কী রেজাল্ট এলো, তো চলো দেখা যাক। বলছে আবার ভালো রেজাল্ট। এসে দেখি থ্রিলের রেজাল্ট এসছে, থ্রিলের, TRIL, থ্রিলের রেজাল্ট এসছে। এবং যেটা ডিসেম্বর 2023-এ তার সেলস ছিল 369 কোটি টাকা, সেটা 513 কোটি টাকা হয়ে গেছে। সে তো দেখে আমি এ তো ঠিক কথা, একটা চাওয়ালা বলছে যে বিশাল রেজাল্ট এসছে, আমি তো দেখে হয়ে গেছি। তো এটা কেন আমি জানতাম না, দেখে একটা খারাপও লাগছে যে একটা চাওয়ালা বলে দিল যেরকম রেজাল্ট এসছে। তারপরে আমি দেখছি নিট প্রফিটটাও চেক করছি, সেখানে নিট প্রফিটও দেখছি একটা বেশ 16 থেকে 42 কোটি হয়েছে নিট প্রফিট, অর্থাৎ প্রায় 3 ডবলের কাছে। এখানে আমরা অপারেটিং প্রফিট মার্জিনের মধ্যেও বেশ ভালো গ্রোথ। আমি তো পুরো হয়ে গেছি যে কী ব্যাপার হলো যে এত গ্রোথ হলো। তখন এবার আমি কি করলাম, আস্তে আস্তে এটাকে অ্যানালাইসিস করতে শুরু করলাম। শুরু করতে যখন আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এলাম, প্রথম আমার চোখে পড়লো যে তার কোয়ার্টারলি বেসিসে সেলসটা ডেফিনেটলি ডবল হয়েছে, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস, অর্থাৎ মার্চ 2023-এর সাথে 2024-এ যদি তুলনা করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে তার সেলস কিন্তু ড্রপ হয়েছে। এবং ড্রপ হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট মার্জিনটা আবার ইনক্রিজ করেছে। এবার এটা আমার কাছে সারপ্রাইজিং লাগলো যে কী ব্যাপার, যে সেলস ড্রপ হলো তারপরেও অপারেটিং প্রফিট বেড়ে গেল কীভাবে। দেখি তো একবার এক্সপেন্সেসটা কত পার্সেন্টেজ বাড়লো। ও, এক্সপেন্সেসটা কমেছে, এই জন্য অপারেটিং প্রফিটটা ড্রপ করেছে। এবং তাছাড়া আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে অপারেটিং প্রফিটে আপনার এক্সপেন্সেসটা কিন্তু আস্তে আস্তে পূর্বের যেটা ছিল সেই লেভেলে ফেরত আসছে। তো আমি মনে করলাম আরে কোম্পানিটা খুবই তো ভালো, যে হ্যাঁ মানছি ইয়ার অন ইয়ার বেসিসে বা এখানে সেলসটা ড্রপ হয়েছে, কিন্তু তার তো অপারেটিং প্রফিট, যে অপারেটিং এক্সপেন্সেসটা সেটা তো কমেছে, অপারেটিং প্রফিটটা তো বেড়েছে, এটা তো ভালো দিক। তার সাথে নিট বেসিসে সে তো অ্যাটলিস্ট প্রফিটে রয়েছে। এবং যদি মাস 2022-এর তুলনায় করি, যেখানে 14 কোটি টাকা প্রফিট করতো, সেখান থেকে আজকে প্রায় 3 গুণ, এবং 3 গুণ থেকে আজকে প্রায় এখানে 5 কোটি টাকা আরও একটু বেশি, প্রায় 10%-এর কাছে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, 10%-এর উপরে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি এই কোম্পানিটা সম্পর্কে জানি না কী ব্যাপার। তো চলুন একটুখানি বেসিকটা দেখা যায়। তো আমি যখন বেসিকটা দেখতে আসি, তখন তো আমার মাথায় হাত, যে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 1.01, স্টক পি চলছে, প্রাইস টু আর্নিং রেশিও চলছে 152, সেখানে ইন্ডাস্ট্রি পি চলছে 43। আমি ভাবছি ওরে বাবা, এই খেলা। কারণ আমার সিম্পল কি হয়, যে স্ক্যানারেতে আমার রাডার লাগানো থাকে, সেই রাডারেতে আমার যে শেয়ারগুলো আসে, সেই শেয়ারগুলো আমরা অবজার্ভ করি, সেইগুলো দেখি, সেগুলোকে রিড করি। কিন্তু আমার তো স্ক্যানারে লাগানো আছে, যেখানে অ্যাটলিস্ট পিটা আন্ডার কন্ট্রোল থাকবে ইন্ডাস্ট্রি পি থেকে, বা কিছুটা বেশি থাকবে। এখানে পি যে এত বড় পজিশানে রয়েছে সেটা কী করে জানবো, প্রায় 4 গুণ। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে কোম্পানি যে প্রাইস টু আর্নিং রেশিও শো করছে, এবং কোম্পানির কাছে ডেট রয়েছে 383 কোটি টাকা, ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে 28,60,00,000, আর কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 1.01, ডেট টু প্রফিট রেশিও 6.41, আর প্রোমোটার হোল্ডিং 69.6%, তার মধ্যে আবার প্লিজ আছে 22.3%। তখন আমি বুঝতে পারি কেন এই কোম্পানিটা আমার ল্যাডারে আসেনি। এবার তখন আমার মাথায় একটা প্রশ্ন করে, যে এরকম কোম্পানি কিন্তু তারপরেও কী করে সে প্রফিট করছে। তো দেখা যাক সেটা কী করে প্রফিট করছে। তখন সেটা যাওয়ার আগে জাস্ট একটু ব্যালেন্স শিটে আমি চোখটা বলতে চাই, যে তার লোনটা কী লোন আছে, লং টার্ম না শর্ট টার্ম। হয়তো এমনও তো হতে পারে যে কোম্পানি হয়তো তার ব্যবসাকে গ্রোথ করছিল, লং টার্ম একটা লোন নিয়ে রেখে দিয়েছে। তো এসে দেখি ও বাবা, তার শর্ট টার্ম লোন তার কিন্তু কন্টিনিউ গ্রোথ হচ্ছে, কন্টিনিউ। মাঝে হয়তো 2 কোটি টাকা মাঝখানে রিপেমেন্ট করেছিল, তারপরে সে আবারও 323 কোটি টাকা, এবং তার সাথে তার কিন্তু লং টার্ম লোনও কিছু কিছু করে রয়েছে।
তো এবার বুঝতে পারি যে আচ্ছা কোম্পানির শর্ট টার্ম লোনও রয়েছে কোম্পানির। এবার আমি তখন দেখি যে আচ্ছা কী ব্যাপার, দেখি তাহলে চাওয়ালা কী করে এই ব্যাপারটা সম্পর্কে এত অবগত হলো যে শেয়ার প্রাইস এত ছুটছে। তখন আমি দেখি স্টক প্রাইজের সিজিআরটা লাস্ট 10 বছরে 47% রিটার্ন দিয়েছে। এবং যখন আমি চার্টটা খুলে দেখি তখন আমি বুঝতে পারি এই শেয়ারটাই 20 সালে 7 টাকাতে ট্রেড করতো, এখন বর্তমানে সেটা ট্রেড করছে 700 টাকায়। কি অবস্থা বুঝতে পারছেন? কোম্পানির ওভারঅল দ্য স্টোরিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 1000টা রেড ফ্ল্যাগ বসে আছে। হ্যাঁ, আমি বলবো না যে হ্যাঁ সে কোয়ার্টারলি রেজাল্ট ভালো করেছে, ওকে আমি মানছি, সমস্ত কিছু মানছি, কোয়ার্টারলি রেজাল্ট ভালো হয়েছে, ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস চেক করলে আমরা দেখতে পাচ্ছি এক্সপেন্সেস রিডিউস হয়েছে, ঠিক আছে, প্রফিট থেকে আস্তে আস্তে লস থেকে প্রফিটের দিকে টার্ন অ্যারাউন্ড হচ্ছে। কিন্তু তার বর্তমান যে ডেটের পরিমাণ, সেই ডেটের পরিমাণ যেটা বাড়ছে আর ডেট নিয়ে নিয়ে প্রফিট করছে, সেটা কিন্তু আমার দিকে একটা খটকা ঠেকেছে এবং এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট ঠেকেছে। এই জন্য আমার কাছে এই র্যাডারে ধরা পড়েনি। এবং যদিও এখানে আস্তে আস্তে এফআইআইরা ঢুকতে আরম্ভ করছে, তবে আমার মনে হয় যে এই শেয়ারটাকে র্যাডারে রাখা যেতে পারে, বাট বাইং করার আগে এখনও পর্যন্ত বাইং সিচুয়েশানে আসেনি। তার কারণ তার যে পরিমাণ ডেট আছে সেই ডেটটাকে কমাতে হবে এবং সে যেভাবে প্লিজ রেখে ডেট নিয়ে আসছে সেই প্লিজটাকে কিন্তু বের করতে হবে এবং সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয়। আর তাছাড়া কোম্পানির বর্তমান যা স্টক পি 152 চলছে, যে কোনো দিন বড় যদি একটা ফল হয় এই কোম্পানিকে আর খুঁজে পাওয়া যাবে না, তাই তো। তো এই জন্য আমি দেখতে চাইনি, আপনাদের কাছে একটা অনেস্ট রিভিউ রাখার চেষ্টা করলাম। আর আরেকটা বিষয়, এই সমস্ত স্টকই কিন্তু আগে যারা ছোট ছোট বিনিয়োগকারীরা থাকে, যেমন আমাদের পাড়ার চা বানায় যে কাকু, সেই কাকুর মতন বিনিয়োগকারীরা কিন্তু এই সমস্ত স্টকে কিন্তু ঢুকে হাই প্রাইসে ঢুকে পরে যখন ফল হয় তারা কিন্তু দেউলিয়া হয়ে যায়। তাই এই সমস্ত স্টকে আপনারা দেখুন, বুঝুন, হ্যাঁ কোয়ার্টারলি রেজাল্ট ভালো হোক, আস্তে আস্তে নিজেকে একটু ডেভেলপ করুক। এই তো 6,777 কোটি টাকার কোম্পানি, তো 152 যদি পি হয়ে থাকে, এখান থেকে যদি একটু হালকা ফল আসে, সেখান থেকে আন্ডার কন্ট্রোল আসলে এখান থেকে কারেন্ট প্রাইসটা অ্যাটলিস্ট ইন্টেন্সিভ ভ্যালুর থেকে ডবলে থাকুক বা অর্থাৎ 100 টাকার নিচে আসুক, এখানে অলরেডি মার্কেট ক্যাপ কমে যাবে, তখন আপনারা বিনিয়োগ করুন। বাট এখন মনে হয় যে এই মুহূর্তে কিন্তু বিনিয়োগ করার কোনো জায়গা নেই। এছাড়াও এন্টারপ্রাইজ ভ্যালু যে পজিশনে আছে, এখানে একদম ক্লিয়ার কাট দেখা যাচ্ছে যে কোম্পানি কিন্তু ডেট যুক্ত কোম্পানি এবং এর কিন্তু ভবিষ্যৎ একটুখানি এর ডেটটার জন্য কিন্তু চাপ লাগছে। এছাড়া প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবারে ভালো এসছে। তো এটা রইল আমাদের দ্বিতীয় এপিসোড আপনার অ্যানুয়াল রিপোর্টের, বা এটা হলো আমাদের দ্বিতীয় এপিসোড আমাদের অ্যানুয়াল রেজাল্টের, এর সাথে Q4 রেজাল্টের। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও যদি আপনাদের দেখতে হয় অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।